আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট বন্ধুদের জন্য এবং আমাদের যারা বড় আছে সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাসটি অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। আর ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শুরু থেকে দেখার জন্য অনুরোধ করছেন। তবে ক্লাসটি শুরুর পূর্বে বা এখনো যাত্রা শুরু করেনি, তবে সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসটি কি কোন জায়গা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন এবং ক্লাসটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে বা অন্য কারো কাছে ক্লাসটি শেয়ার করবেন। আর যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে ক্লাসটি শেয়ার করবেন। আর এখন একটা অনুরোধ করছি, কে কোন জায়গা থেকে আমার ক্লাসটি দেখছেন একটু জানাবেন। তো আমরা আজকে আলোচনা করব আমাদের একেবারে সবার জন্য ক্লাসটি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করছেন। আজকের ক্লাসটি আমরা বিশেষ করে একেবারে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে আমরা সেই নিয়মগুলো একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শেষ করার জন্য চেষ্টা করব। আজকে এখানে প্রায় 17টা পেজ আমি দেখতে পাচ্ছি। এইগুলো একেবারে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। তো সকলের কাছে অনুরোধ থাকবে আমার ক্লাসটিকে কোন জায়গা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন এবং ক্লাসটি শেয়ার করবেন। আর একটি দুঃখের বিষয় হচ্ছে গতকাল যে আমি আমার অন্য একটা পেজের মধ্যে আমার একটা আইডি থেকে ২-৪ টা লাইভ ক্লাস করেছিলাম আর ফিজিক্স নোট ফ্রিতে ইনবক্সে অনেকে লিঙ্ক পাঠিয়েছে। যার কারণে ফেসবুক কর্তৃপক্ষ আমার আহ, যেটা রিয়েল আইডি যেটা ছিল ওই আইডিটা আপাতত একটু ডিসেবল করে রাখছে। তবে চেষ্টা করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের সেই আইডি ব্যাক আনার জন্য চেষ্টা করতেছি। আর বাকিতে আল্লাহ ভরসা। আরেকটা অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন এবং আমার পেজটি যদি কোনো প্রবলেম হয় আমি একটি ব্যাক পেজ বা ব্যাকআপ করার জন্য একটা পেজ খুব শীঘ্রই রেডি করব। তাহলে আমরা অনেক কথা বললাম যে ক্লাস শুরু করার পূর্বে আজকে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে অনেকগুলো আলোচনা করব। আর এই ক্লাসগুলো বিশেষ করে কাদের জন্য, যারা গত পরশু যারা এইচএসসি পরীক্ষায় ফেল করে আছে তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা এখানে কার্যক্রম বলেছি প্রথমত হচ্ছে আমাদের জেএসসি পরীক্ষার জন্য জেআরডিসি পরীক্ষা, এটা আগে ছিল এই পরীক্ষাগুলো, এখন কিন্তু এই পরীক্ষাগুলো এখন নাই। আচ্ছা, এইপরে এইচএসসি পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবার জন্য দরকার আছে। এরপরে আছে আপনার এইচএসসি পরীক্ষা, এরপরে দেখতে পাচ্ছি আমরা আলিম পরীক্ষা, মানে আলিম হচ্ছে মাদ্রাসার জন্য আর এইচএসসি হচ্ছে স্কুলদের জন্য, ঠিক আছে? বা এই ক্লাসগুলো একেবারে সবার জন্য গুরুত্বপূর্ণ, আমি সবাইকে অনুরোধ করবো ক্লাসটি ভালো করে দেখার জন্য। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে 1 নম্বর নিয়মটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 1 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর রুলস 1, ঠিক আছে? এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কখনো কোন একটা বাক্যের মধ্যে যদি অ্যালোন অথবা অনলি থাকে, ঠিক আছে? দুটি ওয়ার্ড, একটা হচ্ছে অথবা অ্যালোন থাকবে আর নতুবা আপনার কি থাকতে পারে যে এখানে কি থাকতে পারে, অ্যালোন থাকতে পারে, ঠিক আছে? অথবা আপনার অনলি থাকতে পারে। যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে অ্যালোন অথবা অনলি থাকে, ঠিক আছে? অ্যালোন অথবা অনলি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই যে এখানে নিচে বলে দেওয়া আছে, যদি ওই ওয়ার্ড দ্বারা, ঠিক আছে, অর্থাৎ এল মতো অনলি দ্বারা যদি কখনো কোনো সময় আপনার কোনো ব্যক্তিকে বোঝায়, কাকে বোঝায়? এই যেখানে আমি বলে দিয়েছি ব্যক্তিকে বোঝায়, তাহলে এদের পরিবর্তে কি বসাতে হবে আপনাকে? নাউন ভার্ব বসাতে হবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এখানে যে শব্দগুলো আছে, একটা হচ্ছে এলোন আর একটা হচ্ছে অনলি, এই শব্দগুলো দ্বারা যদি কখনো ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে, ব্যক্তিকে বোঝায়, তখন আমি কি করতে পারি? এটার পরিবর্তে নাউন ভার্ব বসাতে পারি, ঠিক আছে? আমরা অবশ্যই বাক্য আকারে বোঝানোর চেষ্টা করব। এরপর আমরা দ্বিতীয় নাম্বার, এই দুইটা শব্দ দ্বারা যদি কখনো কোনো সময় কোন একটা বস্তুকে বোঝায়, তখন এই শব্দগুলোর পরিবর্তে আমরা কি বসাতে পারি? না, নাথিং ভার্ব, ঠিক আছে? আমরা নাথিং ভার্ব বসাতে পারি। আরেকটা হচ্ছে এই শব্দগুলো দ্বারা কখনো কোনো যদি কখনো কোনো বয়স বা সংখ্যাকে বোঝায়, মানে দুইটা জিনিসকে বোঝাবে, একটা হচ্ছে বয়স আর একটা হচ্ছে সংখ্যা। বিশেষ ক্ষেত্রে এই দুইটা জিনিস যদি থাকে অথবা
সংখ্যা থাকতে পারে অথবা বয়স থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? যে এটার পরিবর্তে আমরা ২ টা জিনিস বসাতে পারি। একটা হচ্ছে নট মোর দ্যান, ঠিক আছে? একটা হচ্ছে নট মোর দ্যান, আরেকটা হচ্ছে নট লেস দ্যান। অর্থাৎ আমরা এখানে ২ টা জিনিস বসাবো। একটা হচ্ছে নট মোর দ্যান, ঠিক আছে? এই যে আরেকটা হচ্ছে নট মোর দ্যান। মানে নট মোর দ্যান মানে হচ্ছে বেশি নয়। আরেকটা হচ্ছে নট লেস দ্যান। নট লেস দ্যান মানে হচ্ছে কম নয়। আমরা চাইলে এটাও করতে পারি, ঠিক আছে? নট লেস দ্যান। আমরা চাইলে এটাও করতে পারি, ঠিক আছে? এভাবে করতে পারি। তাহলে আমরা কিভাবে পরিবর্তন হবে সেই জিনিসটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। এখানে আমি কয়েকটা প্র্যাকটিস আপনাদের সুবিধার্থে দিয়েছি। প্র্যাকটিস গুলো একটু আপনারা দেখবেন। আচ্ছা, প্রথমত আমরা এখানে কয়েকটা ২-১ টা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যগুলো একটু দেখবেন প্রথমত। এই বাক্যগুলো অনেক পরীক্ষায় আসছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে এটা। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ঠিক আছে? তো আমরা এখানে যেটা শব্দ দেখছি লাল করে দিয়েছেন বিশেষ করে এই শব্দগুলো। এই শব্দ দ্বারা ওটা কাকে বোঝাচ্ছে? আল্লাহকে বোঝাচ্ছে। আর আল্লাহ হচ্ছে ব্যক্তিবাচক। ঠিক আছে? এই যে ব্যক্তিবাচক। এখন এখানে যেহেতু অনলি দ্বারা যেহেতু আল্লাহকে বোঝাচ্ছে, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এই অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নন ভার্ব বসাবো। ঠিক আছে? তার মানে বাকি যেটা আছে তবু আমরা সেভাবে বসিয়ে দিলাম, কোনো পরিবর্তন করিনি। শুধুমাত্র কি করেছে যে আমরা এখানে যেহেতু অনলি দ্বারা যেহেতু কি আছে? অনলি দ্বারা যেহেতু আল্লাহকে বোঝাচ্ছে, ঠিক আছে? আল্লাহ হচ্ছে ব্যক্তিবাচক। সেক্ষেত্রে আমরা এই অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নন ভার্ব বসাবো। ঠিক আছে? এই যে নন ভার্ব বসাবো। আচ্ছা। তো এখন আমরা কি করলাম? বাকিরা যা, যা আছে তা আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে? এটা হুবহু বসিয়ে দিলাম। এরপর আমি কি করতে পারি যে আরেকটা বাক্য দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই বাক্যটা আমরা নেগেটিভ করব। প্রথমত দেখতে পাচ্ছি এ সাইড লাইকস অনলি সুইট। ঠিক আছে? এখানে তো অনলি আছে। এই অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? সুইট কে। সুইট মানে হচ্ছে একটা বস্তু এবং এটা একটা মিষ্টি। ঠিক আছে? এটা যেহেতু বস্তু আছে আমরা সেক্ষেত্রে এই অনলির পরিবর্তে কি বসালাম? এই যে এখানে যা আছে অর্থাৎ নাথিং বাট। আমরা আগেই তো বলেছিলাম যে যদি কখনো কোনো সময় ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে? ব্যক্তিকে বোঝালে আমরা সেই ক্ষেত্রে নান বাট বসাতে পারি। ঠিক আছে? আর যদি কখনো কোনো সময় বস্তুকে বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব? নাথিং বাট। ঠিক আছে? নাথিং বাট ব্যবহার করব। আচ্ছা। তাহলে আমাদের এইখানে যেহেতু এটা সুইট বস্তুকে বুঝিয়েছে, আমরা এর পরিবর্তে নাথিং বাট যা আছে এটি বসিয়ে দিলাম। বাকিগুলো আগে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে শেষের যে বাক্যটি আছে ৩ নাম্বার বাক্য এটা আমরা দেখে নেব। ৩ নাম্বার বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পার্মানেন্ট বাক্য আছে। বাক্যটা হচ্ছে নিপা। ঠিক আছে? নিপা ইজ অনলি আছে এখানে অনলি 50 ইয়ার্স ওল্ড অর্থাৎ নিপার বয়স হচ্ছে ১৫ বছর। ঠিক আছে? শুধুমাত্র ১৫ বছর। এখন এই বাক্যটা পরীক্ষায় আসলো। পরীক্ষায় এসে আপনাকে বলছে নেগেটিভ করতেন। আচ্ছা নেগেটিভ কিভাবে করবেন? আপনি দেখবেন এই অনলি দ্বারা মূলত কাকে বোঝাচ্ছে? এই অনলি দ্বারা যদি কখনো কোনো একটা বয়স বা সংখ্যাকে বোঝায়, সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে ২ টা জিনিস বসাই। একটা হচ্ছে নট মোর দ্যান। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে নট মোর দ্যান। নট মোর আরেকটা হচ্ছে দেন। নট মোর দেন মানে হচ্ছে বেশি নয়। আরেকটা হচ্ছে নট লেস দেন। নট লেস দেন। ঠিক আছে? নট লেস দেন মানে হচ্ছে কম না। যদি কখনো কোনো সময় একটা নট লেস দেন, নট মোর দেন কম নয় আর একটা হচ্ছে বেশি নয়। যদি এমন থাকে সেক্ষেত্রে আমরা যদি এইটা বিশেষ করে ব্যবহার হবে আপনার নেগেটিভ করার সময়। যেমন আমি যদি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দেখাই দিই। সেটা হচ্ছে যেমন এখানে আমি যদি একটা জিনিস যেমন আমাদের একটা মানুষের বয়স আপনাকে বলছে ১৫ বছর। ঠিক আছে? যেমন ১৫ বছর বলেছে। আপনি ১৫ বছরটা কিভাবে করলেন? যেমন দেখুন এখানে আচ্ছা, মনে করেন এখানে লেখা আছে একটা মানুষের বয়স মানে আমি এই জায়গাতে দিলাম, এই জায়গাতে বললাম যে ১৫ বছর। ঠিক আছে? এখন আপনাকে বলছে নট লেস দেন। নট লেস দেন মানে হচ্ছে এই ১৫ থেকে কম নয়। ঠিক আছে? এই ১৫ থেকে কম নয়। আরেকটা হচ্ছে নট গ্রেটার দেন মানে হচ্ছে বা নট মোর দেন বা নট গ্রেটার দেন মানে হচ্ছে বেশি নয়। তো বেশি না হইলে একটা মানুষের বয়স হচ্ছে ১৫ বছর। সেখান থেকে যদি বেশি না হয় তাহলে ১৫ হবে। যদি কম না হয় তাহলেও ১৫ হবে। তার মানে যেহেতু নট মোর দ্যান মানে হচ্ছে বেশি নয় আর নট লেস দ্যান মানে হচ্ছে কম নয়।
যেহেতু কমও নয় আর বেশিও নয়, যেহেতু ওনার বয়সটি 15 বছরেই থাকছে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে দেখে নেব। পরবর্তী আপনারা আমার ক্লাসের সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা যদি একটু বলেন তাহলে খুশি হব আন্তরিকভাবে। এবং কে কোত্থেকে দেখছেন বা কোথায় থেকে আমার ক্লাসটি দেখতেছেন যদি একটু কমেন্টসে জানান, আন্তরিকভাবে খুশি হব। আমি মনে করুন যে লাইভটি দেখার সুযোগ করতেছি। যে আপনারা একটু আমাকে জানাবেন আমার সাউন্ডে বা আমার কথাগুলো বা আমার ক্লাসে আপনারা কত% বুঝছেন? আর যদি না বোঝেন অবশ্যই কমেন্টসে জানান। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার মানে এখানে যেটা আছে অনলি আছে, এই অনলির পরিবর্তে যেহেতু বয়স বা সংখ্যাকে বুঝিয়েছে, আমরা এখানে নট মোর দেন দিয়েছি। আরেকটা বাক্যের মধ্যে নট লেস দেন দিয়েছি। ঠিক আছে? একটা হচ্ছে নট মোর দেন, আরেকটা হচ্ছে নট লেস দেন। এই ২ টা বাক্য আমরা নেগেটিভ পড়েছি। এরপরে পরবর্তী যাব। পরবর্তী আমরা ২ নাম্বার নিয়মটি দেখাচ্ছি। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে, এই সব নিয়মগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমি আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা আছে, তাদের কাছে অনুরোধ করব আপনারা যদি ক্লাসটি বুঝতে চান অবশ্যই স্থির হয়ে দেখবেন। যেমন আমরা ২ নাম্বার নিয়ম দেখতে পাচ্ছি এখানে যদি কখনো যেমন এই পাশেরটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এই পাশেরটা হচ্ছে আপনার নেগেটিভ। ঠিক আছে? এটা নেগেটিভ। অর্থাৎ এই পাশেরটা হচ্ছে নেগেটিভ, এই পাশেরটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আপনার কখনো কোন একটা অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে আপনি যদি কি পান? হ্যাভ টু পান অথবা হ্যাজ টু পান। এরপরে যদি কখনো কোনো সময় নিড টু থাকে অথবা মাস্ট থাকে অ্যাফার্মেটিভ বাক্যে, তা আপনি ওই বাক্যটাকে নেগেটিভ করার জন্য আপনি কি করতে পারেন? এই যে ক্যান নট বাট, ক্যান নট বাট এর পরে আপনি চাইলে কি করতে পারেন? বি ওয়ান করতে পারেন। বি ওয়ান। আর যদি ক্যান নট হেল্প থাকে এরপর আপনি চাইলে ভার্বের সাথে আইএনজি করতে পারেন। অর্থাৎ আপনি বি ওয়ান ক্যান নট বাট প্লাস বি ওয়ান আর কি হচ্ছে ক্যান নট হেল্প এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বিষয়টি হচ্ছে এমন। এরপর আমরা পরবর্তী আরেকটি আছে। যদি কখনো কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে আপনি হ্যাভ টু পান অথবা নিডেড টু পান, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটাকে নেগেটিভ করার জন্য আপনি ক্যান নট বাট বি ওয়ান বসাবেন। আরেকটা হচ্ছে ক্যান নট হেল্প এরপরে ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করতে পারবেন। বিশেষ করে এটা হচ্ছে একেবারে সবচেয়ে আমি আপনাদেরকে সহজ ভাষায় শিখিয়ে দিচ্ছি। এগুলোর জন্য অনেক নিয়ম আছে। আপনি বা এই নিয়মগুলো পড়ে আপনি কখনো এই জিনিসটা শিখতে পারবেন না। আর এগুলো নিয়ম বেশ অনেক লম্বা, লম্বা যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো পড়ে আপনি এগুলো সহজে মাথায় রাখতে পারবেন না। আমি চেষ্টা করতেছি আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য একেবারে শর্টকাট করে বুঝাই দেওয়ার জন্য। ঠিক আছে? হয়তো আপনারা জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারছেন। আমি একটু মুছে বলতেছি। এরপরেও যদি না বোঝেন আমাকে কমেন্টে জানান। আমি অবশ্যই আপনাদেরকে উত্তরগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে দেখবো। পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে সেটা আমরা একটু আলোচনা করছি। যেমন তাহলে আমি বললাম যে যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে হ্যাভ টু, আরেকটা হ্যাজ টু, আরেকটা নিড টু, আরেকটা মাস্ট, যদি এই ওয়ার্ড গুলো থাকে আপনি নেগেটিভ করতে পারবেন ২ ভাবে। হয়তোবা ক্যান নট বাট বি ওয়ান দিবেন আর নতুবা আপনি ক্যান নট হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। ঠিক আছে? আইএনজি যোগ করবেন। শেষ। আর আপনার যদি কখনো কোনো সময় হ্যাড টু থাকে অথবা নিডেড টু থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে ক্যান নট বাট বি ওয়ান আছে অথবা ক্যান নট হ্যাভ আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করলে আপনার বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনার বাক্যটি নেগেটিভ হয়ে যাচ্ছে। এরপর আমরা পরবর্তীতে যে নিয়মটি আছে, পরবর্তী সেই নিয়মটা আমরা দেখছি। আচ্ছা, যেমন এখানে যে নিয়ম আমরা এই নিয়ম থেকে যে কতগুলো প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস গুলো একটু দেখিয়ে দিয়েছি। যেমন এখানে একটা বাক্য দিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স কেমন হলো? যেখানে লেখা আছে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট। এরপর লেখা আছে কি? হ্যাভ টু। যদি কখনো আমরা তো আগেই বলেছিলাম যদি হ্যাভ টু থাকে আমি এটার পরিবর্তে কি করতে পারি? এই যে আপনি কি করবেন? এই যে ক্যান নট বাট এরপরে আমি বি ওয়ান ডু যেটা আছে এই ডোটা হুবহু রেখে দিলাম। কিন্তু আপনি যদি এই হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট হেল্প বসান, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমরা বিষয়টি হয়তো বুঝতে পেরেছি। বাকিগুলো আগে যেভাবে আছে সেভাবে থাকবে। অর্থাৎ আমি যদি আপনাদের নিচে একটা বাক্য লিখে দিই, সেটা হচ্ছে মনে করেন আমি এখানে একটা বাক্য লিখতেছি ইউ হ্যাড টু। ঠিক আছে? ইউ হ্যাড টু মনে করেন যে প্লে ক্রিকেট বা প্লে ফুটবল। ঠিক আছে? প্লে ফুটবল। আচ্ছা, আমি যদি এই বাক্যটা নেগেটিভ করতে চাই কিভাবে করব? যে এখানে হ্যাভ টু আছে বা হেড টু আছে, আপনি হেড টুর পরিবর্তে কি করবেন? এই যে এখানে যে শব্দগুলো বলেছি আমি, একটা হচ্ছে ক্যান নট হেল্প বি ওয়ান।
আর একটা হচ্ছে ক্যান নট বাট, বি ওয়ান ক্যান নট হেল্প পারবে সেটা আইএনজি। অর্থাৎ শুধুমাত্র এইটুকু চেঞ্জ করলে আপনার বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। এরপর আমরা পরবর্তী নিয়মগুলো দেখবো। তৃতীয় নাম্বার একটু খেয়াল করবে। আমি আজকে চেষ্টা করব যে আপনাদের একেবারে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করবে সেটা একেবারে এবারে কি করার জন্য সহজ করে দেওয়ার জন্য। যেমন গত বছর আমাদের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আমাদের উপজেলায় অনেক শিক্ষার্থী ফেল করেছে, অথচ যারা ফেল করেছে তাদের অধিকাংশই ইংরেজিতে ফেল করে। যেমন একটা কলেজে দেখলাম যে আপনার 1056 জন পরীক্ষা দিল, আর সেখানে পাস করেছে মাত্র 322 জন। বাকি যে 776 জন আছে, এই সকল শিক্ষার্থী প্রায় 600+ আবার ইংরেজিতে ফেল করেছে। কেন ভাই? ইংরেজি কি এত বেশি কঠিন? না, কঠিন না। আপনি যদি যেভাবে শেখার দরকার আপনি যদি সেভাবে শিখেন, আপনি কখনো ইংরেজিতে ফেল করবেন না। আমি চ্যালেঞ্জ করবো আপনি ফেল করবেন না ইনশাআল্লাহ। দেখুন তাই। আচ্ছা, ৩ নাম্বার যে নিয়মটা আছে, নিয়মটা আমরা যে সিম্পল কমপ্লেক্স এর মতো ইউজ করি, আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও আমরা পাই, অথবা কানেক্টেড সেন্টেন্স আমরা এই বাক্যটি আমরা ইউজ করতে পারি। কেননা যে কানেক্টেড সেন্টেন্স আপনি কি থাকবে জানেন? এখানে একটা টু দেয়া থাকবে, আরেকটা টু আপনাকে বসাতে হবে। এটা হচ্ছে কানেক্টেড সেন্টেন্স একটা ফরম্যাট। ঠিক তদ্রুপ নিচেরটাও এখানে থ্রু দেয়া থাকবে, ডেট থাকবে না। আবার রাইট ফ্রম ভার্বের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ সেন্টেন্স। ঠিক আছে, রাইট ফ্রম ভার্বে কি করবে? এখানে থ্রু থাকবে, এখানে ডেট থাকবে, তারপর এখানে দেখবেন, তারপর এই শব্দগুলো এখানে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে। অর্থাৎ আপনার এই নিয়মটি আমরা যে নিয়মগুলো পড়ি, আজকে যে নিয়মগুলো পড়াচ্ছি, এগুলো দেখবেন যে আপনি ঘুরে ফিরে আপনি কানেক্টেড সেন্টেন্স যে দেখেন একই রকম। আপনি যদি সেটাকে চাইনিজ সেন্টেন্স করেন সেখানে পাবেন, আপনি যদি রাইট ফ্রম ভার্বে যান ওখানে পাবেন। অর্থাৎ আপনি যদি সিম্পল কমপ্লেক্স করেন, ঠিক এটা দেয়া সিম্পল কমপ্লেক্সের নিয়ম আছে। আমি ক্লাসগুলো খুব শীঘ্রই রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা দেখবেন যে এইগুলো অনেক সহজ, এবং এই নিয়ম থেকে অনেক পড়া বিভিন্ন পরীক্ষার সময় আসে। বিভিন্ন চাকরি পরীক্ষার্থী বা বিভিন্ন চাকরি পরীক্ষায় বা বিভিন্ন এইচএসসি, এইচএসসি, মানে 6 টু একেবারে আপনার যতদিন পড়াশোনা করবেন, আপনি দেখবেন যে এই নিয়মগুলো ঘুরে ফিরে আপনার আসতেছে। তা আপনি যদি এক জায়গা থেকে শর্টকাট করে আপনি যদি শিখে নেন, আমার মনে হয় না যে পরবর্তী এই জিনিসটা আপনার কোনো কি হবে, কোনো প্রবলেম আপনাকে পড়তে হবে। এটা আমার বিশ্বাস হয় না। তো সেইজন্য আমি মনে বলবেন যে আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করছি। আপনি ক্লাস যদি ভালো করে বোঝেন অবশ্যই শেয়ার করবেন, এবং প্রতিদিন রাত আমি চেষ্টা করব, আমার যে একটা আইডি ডিসেবল হয়ে গেছে আপনারা দোয়া করবেন। আমার এই আইডি যদি ব্যাক আসে দেখবেন যে প্রতিদিন রাত 10টায় আপনাদের জন্য এই ইংরেজিটা কিভাবে সহজ করে পারা যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন রাত 10টায় একটা ফ্রি ক্লাস করবো আপনাদের জন্য। আচ্ছা, তাহলে এখন দেখুন মূল জিনিসটা বলি। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনার এই পাশে একটা টু থাকবে, আর মানে টি ডবল ও মনে রাখবেন, টি ডবল এভাবে করে মনে রাখবেন। আর এই পাশে থাকবে টি ও, মানে একটা শূন্য। এখানে ২ টা থাকবে, এখানে থাকবে ১ টা। ঠিক আছে? আপনি যদি ওই অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করতে চান তাহলে এই টি টু এর পরিবর্তে আপনাকে সো বসাতে হবে, আর এই টু এর পরিবর্তে দ্যাট বসাতে হবে। তারপর আপনাকে সাবজেক্ট বসাতে হবে একটা। সাবজেক্টটা কোত্থেকে নিবেন? অর্থাৎ এই সু এর আগে আরো অনেক কিছু থাকতে পারে। সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে। ঠিক আছে? এই সাবজেক্ট যেটা থাকবে আপনি এই সাবজেক্টটা এখানে এনে দিবেন। এখানে যদি কখনো এই জায়গাতে যদি কখনো কোন একটা ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে বা কোনো পুরুষের নাম থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সাবজেক্ট হি দিবেন। আর যদি এখানে কোনো মেয়ের নাম থাকে আপনি সি দিবেন। কোনো যদি ইতর প্রাণী বা কোনো কিছু থাকে, অন্য কোনো বস্তু থাকে, সেক্ষেত্রে আপনি ইট দিবেন। এরপরে আমি এখানে বলছি একটা হচ্ছে ক্যান নট আর একটা হচ্ছে কুডন্ট। আচ্ছা, কখন কি বসাবেন? আপনার এখানে সাবজেক্টে যদি এখানে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? এই সাবজেক্টটা যদি আপনার প্রেজেন্ট টেন্সে হয় বা প্রেজেন্ট টেন্সে, যেমন আমি এখানে চাইলে আমি কি করতে পারি? যদি ইজ হয় অথবা আর হয়, ঠিক আছে? অথবা এম হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? ক্যান নট বসাবেন। আর যদি কুডন্ট কখনো বসাবেন, এখানে সাবজেক্ট যদি কখনো পাস্ট টেন্সে অথবা ওয়াজ ওয়্যার থাকে, ঠিক আছে? ওয়াজ ওয়্যার থাকে, অর্থাৎ ওয়াজ ওয়্যার থাকলেও আপনি কি করবেন? এখানে কুডন্ট বসাবেন। এই হচ্ছে সিম্পল নিয়ম। ঠিক আছে? আপনারা যদি হয়তো বোঝেন নাই মনে হয়, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যা কোনো কিছু না বুঝলে একটু আমাকে জানাবেন। যে এখানে আমরা যখন এই নিয়মটা বোঝালাম, এরপর আমরা পরবর্তী বাক্যগুলো দেখে নিব। বাক্যগুলোতে যদি খেয়াল করেন তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এইখানে দেখুন, ১ম যে বাক্য আছে এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে দেখুন তো যে এখানে একটা সাবজেক্ট আছে, তারপর একটা ভার্ব আছে ইস। ইস হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি আগেই বলেছিলাম যে আমাদের কখনো কোন একটা বাক্যের মধ্যে যদি এম
ইজ আরটা হচ্ছে আর থাকে, তাহলে আপনি ধরে নিবেন সেটা প্রেজেন্ট টেন্স। কেননা সাবজেক্টের পর যদি অ্যামিজার থাকে বারবার ইনজিং হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর সাবজেক্টের পরে যদি অ্যামিজার থাকে বারবার ইনজিং হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আপনি ধরে নিবেন যেমন আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু আই এম গোয়িং টু ঢাকা ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তো আমরা কি করব, এখানে ইচ আছে, আমি ইজ প্রেজেন্ট টেন্স ধরে নিলাম। এরপরে যে আমি বলেছিলাম টু থাকবে, টি ডাবল, ঠিক আছে? টি ডাবল আছে, এখানে টিও আছে। তো আমি কি করলাম, যে এখানে যা যা আছে বসিয়ে দিলাম। এই টি ডবল ও যেটা আছে এর পরিবর্তে সু দিলাম, আর এই টু এর পরিবর্তে ঠিক সোজা একটা দ্যাট দিলাম। তারপর এইখানে যে আমরা সাবজেক্ট বসালাম, এই সাবজেক্টটা কিছুর উপর ভিত্তি করেছি। এইখানে যেটা ই আছে না, এই যে ই, এই হিটা বসিয়ে দিলাম। ঠিক আছে? এইখানে যদি কখনো কোনো সময় ব্যক্তির নাম থাকে, আপনি ব্যক্তির পরিবর্তে প্রোনাউন বসাবেন। যদি কোনো মেয়ের নাম থাকে আপনি শি বসাবেন, ছেলের নাম থাকলে আপনি হি বসাবেন। যদি কখনো কোনো একটা বস্তু থাকে আপনি ইট বসাবেন। তারপরে এখানে যেমন আমি বলেছি কেন, কেনটা কিসের ভিত্তি করে দিলাম, এই যে দেখুন তো এখানে একটা ইচ আছে তাই না, এই ইচের পরিবর্তে আমরা ক্যান নট বসলাম। কেননা আমি একটু আগেই বলেছি আপনাদের উপরে, যদি অ্যামিজার থাকে আপনি ক্যান নট বসাবেন। তারপর পরবর্তী যে সাবজেক্টটা আছে সাবজেক্টটি এখানে বসিয়ে দিলেন, বাক্যটা হয়ে গেল। আমাকে আর বিশ্বাস বিশ্বাস যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমাকে আর শিখতে হচ্ছে না। ঠিক আছে? এই নিয়মগুলো আর শিখতে হচ্ছে না। আবার দ্বিতীয় নম্বর বাক্য দেখো, দ্বিতীয় নম্বর যে বাক্য আছে যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি কি আছে, এখানে একটা ওয়াচ আছে। ঠিক আছে? আমি বলেছিলাম ওয়াচ থাকলে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তো আমরা এখানে টু আছে, টি ডাবল ও আছে, এই টু এর পরিবর্তে আমরা সো করলাম। আর এখানে টু আছে, এই টু এর পরিবর্তে ডেট করলাম। ঠিক আছে? তারপরে কি করলাম, এখানে যেহেতু ওয়াচ আমরা এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটি এখানে বসিয়ে দিলাম, এখানে সাবজেক্টটি বসানো হলো। তারপর আমি কি করলাম, এখানে যেহেতু ওয়াচ আছে এই ওয়াচ এর পরিবর্তে আমরা কুড বসালাম। তারপর বাকি যে এখানে যেটা স্ট্যান্ড ছিল এই শব্দটি জায়গায় মতো বসিয়ে দিয়েছে, আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল। তার মানে এই জিনিসগুলো একেবারে ইজি। আপনি যদি খেয়াল করেন ভালো করে, আমার মনে হয় না যে এগুলো নিয়ে আপনার কোনো নেক্সট টাইমে কোনো প্রবলেম হবে। তো আমি চেষ্টা করব যে প্রতিদিন একটা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ৪ নাম্বার নিয়ম দেখবো। ৪ নাম্বারের নিয়মটি মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এটা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে? একটু দেখে নেই, যেখানে আমি একটু বড় করে দিয়েছি এই জন্য আমি বড় হয়েছে মূলত। দেখুন এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ। আপনার কখনো কোন একটা বাক্যের মধ্যে যদি কখনো কোন একটা বাক্য এসওএনএস থাকে, অথবা কোন একটা বাক্য যদি আপনার এসওএনএস থাকে, ঠিক আছে? আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন এখানে যদি কখনো কোনো সময় আপনার এসওএনএস থাকে, হ্যাঁ? যেমন এসওএনএস থাকে, অথবা স্কার্টসলি হোয়েন থাকে, অথবা হার্টলি হোয়েন অথবা বিফোর থাকে। ঠিক আছে? এই যে এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সময় থাকে বা ওই শব্দযুক্ত কোন একটা বাক্যকে আপনাকে নেগেটিভ করতে হয়, তাহলে আপনি একটা নিয়ম দিয়ে করতে পারবেন। এইটাও আবার সিম্পল কমপ্লেক্সে আছে, আবার কানেক্টেড সেন্টেন্স আপনার দরকার পড়তে পারে, আবার যে রাইট ফর্ম ভার্বস আপনার দরকার পড়তে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই শব্দগুলো যদি কখনো কোথাও থাকে, আপনি যদি এই বাক্যটাকে কি করতে চান, যে নেগেটিভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে আমি এটা একটু মুছে বলছি, এটা একটু মুছে বলি, এটা আমি আপনাকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে আপনি নেগেটিভ করার জন্য প্রথমত কি বসাবেন, এই যে এখানে নাউন হেড, তারপরে এরপরে সাবজেক্ট, তারপরে বি থ্রি, তারপর মাঝখানে একটা দেন হবে, তারপরে বি টু হবে, বাকি অংশ যা আছে তা থাকবে। প্রত্যেকটি নিয়মই সেম। অর্থাৎ আপনি চাইলে সহজে কি করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। আমি বাক্য দিয়ে দেখাই, এটা হচ্ছে নিয়ম। আবার বাক্য দিয়ে দেখাচ্ছে, বাক্য দিয়ে বুঝলে আপনি মানে আমি যা দেখলাম আমাদের শিক্ষার্থীর মাঝখানে যেটা আপনারা অনুভব করেছে, সেটা হচ্ছে নিয়ম থেকে বাচ্চারা যদি উদাহরণ দিয়ে বোঝাই দেয় সেক্ষেত্রে একটু বেশি বোঝে। আচ্ছা, চলুন তাহলে আমরা একটু নিয়ম দেখে নিই। যেমন এই বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আমি এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো। কিভাবে করবো, যেমন এখানে কি কি আছে, যে একটা এসএমএস আছে, ঠিক আছে? এসএমএস আছে। তো আমি জানি কি এসএমএস থাকলে প্রথমত আমাদের কি করতে হয়, নসুনের এখানে লাল কলম করে বা রেড কালার করে আমি বুঝিয়ে দিয়েছি, যেখানে কি আছে নসুনের হেড আছে। তারপরে যেটা সাবজেক্ট আছে সাবজেক্ট আমি বসিয়ে দিয়েছি, যেহেতু হেড আছে। এখানে এসএমএস ছিল, এটা বি টু ছিল, বি টু, ঠিক আছে? এটা বি টু ছিল। এখানে যখন হেড দিয়েছে তাহলে কি বি টু হবে না, এটা কি হবে, বি থ্রি হবে, অর্থাৎ সটা সি হয়ে যাবে। মানে আমরা জানি একটা শব্দ হচ্ছে সি, ঠিক আছে? এটা বি টু হচ্ছে স, এটা বি থ্রি হচ্ছে সিন। তার মানে হেড থাকলে বি থ্রি হবে।
যে কখনো কোনো সময় সাবজেক্টের পর যদি হ্যাড থাকে, ঠিক আছে? অথবা হ্যাভ থাকে, অথবা এই যে আপনার এই যে কি থাকে? হ্যাজ থাকে। এরপরে যদি হেভিং থাকে, তাহলে এরপরে সচরাচর ভার্বটা কি হয়? আইএনজি হয়। এরপরে ভার্ব থাকলে সর্বদা বি3 হবে। মানে এখানে হ্যাড আছে, আমরা কি করব? বি3 করব। বাকিটা এখানে একটা যে কমা আছে না? এই কমার পরিবর্তে আমি দেন বসাবো। তারপর বাকি অংশ যা আছে হুবহু বসিয়ে দেব কোনো পরিবর্তন ছাড়া। আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল। একেবারে সহজ ভাষায় দেখে দিচ্ছি। বুঝছেন? আচ্ছা, তা আমি চেষ্টা করব এটা শেষ পর্যন্ত শেষ করতে ইনশাআল্লাহ। দেখা যাক যতক্ষণ হবে হোক। আমি কিন্তু ক্লাসটি শেষ করেই যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আগামীকাল আসবো। আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে, আগামীকাল আসবো ইন্টারভিউ কেমনে করি সেই বিষয়টা। আচ্ছা, এই বই দেখে নিব। এই যে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে। এখানে লেখা আছে স্কার্সিলি এটা আছে। ঠিক আছে? তারপরে আপনি এই বাক্যটাকে এখানে সিন দিয়েছে কেননা যেখানে হ্যাড ছিল এটার পরে কিন্তু বি3 হয়। ঠিক আছে? বি3 হয়। তারপর আমি কি করতে পারি? যেখানে যা আছে যেমন এখানে হুবহু আগে থেকে দেয়া ছিল। এইজন্য আমি কি করলাম? এটার পরিবর্তে আমরা এখানে নসলাম হেড বসালাম। বাকিরা যেখানে আছে সেখানে বসিয়ে দিলাম। এটার পরিবর্তে দেন বসালাম। সিম্পল হয়ে গেল। নসলাম হেড দেন। স্টার্ট সেলিং হেড থাকলে আমরা নসলার কি দেব? হেড দেন দেব। নিচের বাক্যটাও সেম। এখানে লাল কলম করে দিয়েছে এখানে যে হার্ডলি হেড আছে। হেড যেহেতু আছে বি3 হবে। আর এখানে বি4 আছে। আমি কি করেছি? এই হার্ডলির পরিবর্তে নসলার হেড দিয়েছি। আর এই বিপরীত পরিবর্তে দেন দিয়েছি। দেখুন বাকি সব আগের মতোই আছে। কোনো পরিবর্তন করে নাই। সুতরাং এই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর একেবারে শর্টকাট সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আপনার বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবেন। এরপর আমরা ৫ নাম্বার নিয়ম দেখব। ৫ নাম্বার নিয়মে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ যে এইগুলো বিশেষ করে আমাদের চাকরি পরীক্ষায় এই ৫ নাম্বার নিয়মটা বেশি আসতে দেখেছে। আচ্ছা, ৫ নাম্বার নিয়মে কি করবেন? দেখুন তো যদি কখনো কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে মেনি থাকে, আপনি নেগেটিভ এর ক্ষেত্রে কি করবেন? নট আ ইউ করবেন। যদি কখনো a few থাকে, আপনি নট মেনি করবেন। আর যদি কখনো a little থাকে, আপনি নট মাচ করবেন। আর যদি কখনো মাচ থাকে, আপনি নট a little দিবেন। অর্থাৎ অ্যাফার্মেটিভ এ যদি এই বাক্যগুলো থাকে, আপনাকে নেগেটিভ এ রূপান্তর করতে হবে। আপনি চাইলে এভাবে করে একেবারে সহজ করে একটা বাক্যকে নেগেটিভ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা কতগুলো বাক্য দেখে নেব। এই টপিকস থেকে আমি অনেকগুলো বাক্য যোগ করেছি। আমি বাক্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথম একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটা একটু খেয়াল করবেন। বাক্যটা বলছি, I have many books. এখানে কি আছে? many আছে। আচ্ছা, এই বাক্যটা অ্যাফার্মেটিভ। আপনাকে কি করতে হচ্ছে? এই বাক্যটা নেগেটিভ করতে হবে। মানে I have many books মানে হচ্ছে আমার অনেক বই আছে। আচ্ছা, আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই, ওই যে একটু আগে বলেছিলাম এই যে many আছে, এই many পরিবর্তে আপনি not a few দিবেন। বাক্যের যে যেখানে আছে আপনি সেখানে বসিয়ে দিলেন, বাক্যটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে? আমরা বিষয়টি বুঝতে পারছি। এরপরে ২য় বাক্যটা। ঠিক আছে? ২য় বাক্যটা যেমন এখানে একটা জিনিস হচ্ছে যেমন এখানে একটা শব্দ আছে যেমন একটা হচ্ছে মেনি, আরেকটা হচ্ছে মাছ। এই ২ টার মাঝখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমি বুঝাই আপনাদের। মেনি আপনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল। ঠিক আছে? বিশেষ ক্ষেত্রে সব জায়গায় বসতে পারে। কিন্তু মাছ কিন্তু কখনো কাউন্টেবল নাউন এর পূর্বে বসে না। আনকাউন্টেবল নাউন এর পূর্বে বসে। আর কাউন্টেবল আর আনকাউন্টেবল আমরা বুঝি যে সমস্ত নাউন গুলো গণনা করা যায় সেটাকে আমরা কাউন্টেবল বলি। আর যে সমস্ত নাউন গুলো গণনা করা যায় না সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। যেমন আমরা নাউনকে ৫ ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে ২ প্রকার নাউন হচ্ছে আনকাউন্টেবল। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই ২ প্রকার নাউন হচ্ছে আনকাউন্টেবল। অর্থাৎ এগুলো কখনো গণনা করা যায় না। যেমন ওয়াটার, ঠিক আছে? এই যে ওয়াটার, এই ওয়াটারটা আপনি গুনতে পারবেন না। যেমন টিম, ঠিক আছে? এই টিম এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলোর পূর্বে কখনো মেনি বসে না, বিশেষ ক্ষেত্রে বসতে পারে। তবে এগুলোর পূর্বে সর্বদা মাছ বসে। ঠিক আছে? এরপর আমরা পরবর্তী দেখে নিব। যেমন এখানে হ্যাভ আছে। হ্যাভ এর ক্ষেত্রে যেমন I have a few dogs বলেছে। এটাকে নেগেটিভ করার জন্য নট মেনে দিলাম। বাকিটা যে যেখানে আছে সেখানে বসিয়ে দিলাম। যেমন ৩ নম্বর বাক্যটা। এখানে বলেছে a little milk বলেছে। মিল্ক কিন্তু আনকাউন্টেবল নাউন। মানে এই জিনিস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা আনকাউন্টেবল একেবারে। এটার পূর্বে আমরা কি বসতে পারি? a little বসতে পারি। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে এটা হচ্ছে দা, মানে এটা হচ্ছে there is a little milk in the, ঠিক আছে? এটা একটা দা হবে। ইন দ্য গ্লাস, ঠিক আছে? এই বাক্যটা অ্যাফার্মেটিভ।
আমরা এখানে কি আছে আলটিমেটের পরে পরিবর্তে আমরা নট মাছ দিয়েছি। বাকিটা যেখানে আছে সেখানে খবর রয়ে গেল। এরপর আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তী দেখতে পাচ্ছি এখানে একটা মাছ শব্দ দেখতে পাচ্ছি। আমরা এই মাছ শব্দটাকে আমরা যদি নেগেটিভ দিতে চাই শুধুমাত্র নট আ লিটল দেব। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী নিয়ম দেখব। আর পরবর্তী ৬ নাম্বার যে নিয়ম আছে আমরা নিয়মটি দেখে নেব। এই নিয়মটি আপনার ইংরেজিতে ২-৪ জায়গায় পাবেন আপনি। যেমন কানেক্টেড সেন্টেন্স আসতে পারে, নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ আসতে পারে, রাইট ফর্ম অফ ভার্বস তো আসতে পারে। ঠিক আছে? তাহলে এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দেখবো এখানে কি থাকবে বোথ এর সাথে একটা এন্ড থাকবে। ঠিক আছে? সরি আমি মুছে ফেলি। যেমন এখানে কি থাকবে এন্ড থাকবে। অর্থাৎ বোথ এর পরিবর্তে মানে বোথ আর একটা হচ্ছে এন্ড মানে জোড়া, জোড়া। বোথ এন্ড আরেকটি এন্ড আলাদা করে থাকবে। আর এই শব্দগুলো থাকার পরে আমাদের যদি কখনো কোনো একটা বাক্যকে নেগেটিভ করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? এই both এর পরিবর্তে not only এর পরিবর্তে আমরা but also বসাতে পারি। একেবারে সহজ করে আমরা চাইলে এভাবে করে এগুলোকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে যদি both না থাকে শুধুমাত্র and থাকে সেক্ষেত্রে আমরা not only আর একটা হচ্ছে but also দিয়ে আমরা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। এরপর আমরা কত এখানে আমি ২ টা উদাহরণ দিয়েছি। আমি ২ টা উদাহরণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এরপর আমরা এখানে একটা অ্যাফার্মেটিভ বাক্য দেখতে পাচ্ছি যে এখানে কি আছে? বোথ আছে। এখানে কি আছে? এন্ড আছে। বুঝছেন? তো এখন এই যে বোথ, এন্ড এগুলো লাগানো থাকবে। যেমন আপনার কানেক্টেড সেন্টেন্স এ এখানে যদি বোথ দেয়া থাকে আপনার এন্ড দিবে না। ঠিক আছে? অথবা এখানে যদি এন্ড থাকে তাহলে বোথ এর জায়গায় আপনার সেন্টেন্স এ বা এখানে গ্যাপ থাকতে পারে। ঠিক আছে? গ্যাপ থাকতে পারে বা একটা থাকলে আরেকটি থাকবে না। এটা হচ্ছে আপনার কানেক্টেড সেন্টেন্স এ। আর আপনি যদি নেগেটিভ করতে চান সেক্ষেত্রে ঠিক তদ্রুপ যেমন এটাও পরীক্ষা আসে। কোনটা? নট অনলি থাকবে আবার বাট অলসো দিবে না। বাট অলসো থাকলে নট অনলি জায়গায় শূন্যস্থান করবে। তা আমি যখন নেগেটিভ করব শুধুমাত্র কি করেছি এই both এর পরিবর্তে নট অনলি বসালাম আর এই এন এর পরিবর্তে বাট অলসো বসালাম। বাকিগুলো আগের মতোই যে যেখানে আছে তাকে সেখানে বসিয়ে দিলাম কোনো পরিবর্তন ছাড়াই। আমার বাক্যটা নেগেটিভ হয়ে গেল। ইংরেজি তো সহজ। এরপরেও দেখবেন অনেক বাচ্চা ইংরেজিতে ফেল করে চলে আসছে। হেরে আল্লাহ! আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখবো এখানে যেমন এই বাক্যটা। মাঝখানে কি আছে? অ্যান্ড আছে। ঠিক আছে? আপনি খেয়াল করবেন এই অ্যান্ড এর বা এই অ্যান্ড এর পূর্বে একটি নাউন থাকবে, আরেকটি হচ্ছে পরে নাউন থাকবে। যেমন এখানে আছে এপল, এখানে আছে ম্যাঙ্গোস। ঠিক আছে? বা ২ জায়গাতে একটা হচ্ছে মানে মাঝখানে অ্যান্ড থাকবে, ২ পাশে ২ টি নাউন থাকবে। যখন এভাবে থাকবে তা আপনি এই বাক্যটাকে নেগেটিভ করবেন কিভাবে? একেবারে সোজা, একেবারে সোজা। ওই যে আমরা বলছিলাম একটি নট অনলি পরে আরেকটি বাট অলসো পরে বসিয়ে দিবেন। মানে ২ টি নাউন আছে তো। একটি নাউনকে নট অনলি পরে দিবেন, আরেকটি নাউনকে বাট অলসো পরে বসাবেন। যেমন এখানে দেখুন আমি এখানে একটা কি করেছি অ্যাপল নাউন এখানে বসিয়েছি, আরেকটা এখানে বসিয়েছি। মানে একটি নাউনকে নট অনলি পরে বসাবো, আরেকটি নাউনকে বাট অলসো পরে বসাবো। সিম্পল। যে আপনার বাক্যটা নেগেটিভ হয়ে গেল। একেবারেই সহজ। আচ্ছা এরপর আমরা পরবর্তীতে আরেকটা দেখতে পাচ্ছি। আমার ক্রমিক নাম্বারটা একটু মিস্টেক দেখতে পাচ্ছি আমি। সমস্যা নাই। আমার মূল জিনিসগুলো আমার পড়ানো উচিত। আমার নিয়ম দরকার না বা কোনটার পরে কোনটা আসছে এটা আমার দরকার না। আমার যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে আমার নোটে আমি সবগুলো আজকে আপনাদের শেখাবো। কালকেও আরেকটি নোট আছে যে নোটটাও কালকে আলোচনা করব যদি সুযোগ হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যেমন কখনো কোনো একটা বাক্যের মধ্যে যদি অলওয়েজ থাকে, ঠিক আছে? এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ থাকে, আপনি এই অলওয়েজ এর পরিবর্তে কি বসাবেন? নেভার বসাবেন। তারপর এরপরে যে শব্দগুলো থাকবে আপনার এক্সিকিউটিভ থাকতে পারে অথবা ভার্ব থাকতে পারে। ওই ভার্বটাকে আপনি বিপরীত করে দিবেন অর্থাৎ নেগেটিভ করবেন। অর্থাৎ এই বাক্যটা কি করবেন? আপনি নেগেটিভ করে দিবেন। মানে অলওয়েজ এর পরিবর্তে নেভার হবে এর পরবর্তী যে শব্দটা থাকবে ভার্ব থাকলেও থাকতে পারে বা অ্যাডজেক্টিভ ও থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ওইটাকে বিপরীত করে দিবেন। শেষ। তারপর কাজ শেষ। যেমন এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা। বাক্যটার মধ্যে দেখতে পাচ্ছি যে I always আছে। এই যে দেখছেন এখানে কি আছে? always আছে না? always আছে। এরপর আছে রিমেম্বার। আমরা জানি কি I always remember। অলওয়েজ রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, মানে মনে রাখা।
তাহলে বাক্যটার অর্থ কেমন হচ্ছে? আই অলওয়েজ রিমেম্বার। আমি তাকে সবসময় কি করি? স্মরণ করি। আচ্ছা। এখন এই বাক্যটা আপনি যদি নেগেটিভ করতে চান, এই যে আমি বলেছিলাম অলওয়েজ এর পরিবর্তে আমি কি করলাম? নেভার বসালাম। তারপরে এই যে ফরগেট বসালাম বিপরীতে। কেননা আমরা জানি কি রিমেম্বার অর্থ হচ্ছে আপনার স্মরণ করা। ঠিক আছে? স্মরণ করা। এরপরে আরেকটা হচ্ছে ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ভুলে যাওয়া। ঠিক আছে? আমি মানে এই যে মানে গ্রাফিক্স বা ড্রয়িং টেপ দিয়ে লিখে একেবারে পেন দিয়ে লিখার অভ্যাসটা খুব কম। শুরু করেছি মাত্র। তাহলে একটু আমার লেখার একটু এলোমেলো হচ্ছে। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এরপরে তাহলে বলতে চাচ্ছি অলওয়েজ এর পরিবর্তে নেভার হবে। আর এই যে এখানে যেটা রিমেম্বার আছে, রিমেম্বার এর পরিবর্তে ফরগেট হবে। কেননা যে রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণ করা, ফরগেট অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আচ্ছা, এরপর নিচে একটা বাক্য দিলাম। বাকিটা যা যা আছে থাকবে কোনো পরিবর্তন ছাড়া। যেখানে খ্যাতি দেখুন, এখানে বলছে রানা ওয়াজ, অলওয়েজ আছে পাংচুয়াল। ঠিক আছে? পাংচুয়াল বলেছে। আচ্ছা, পাংচুয়াল মানে হচ্ছে যথাসময়ে কাজ করে ফেলা, মানে কর্মঠ ব্যক্তি এক কথায়। তার বিপরীত হচ্ছে লেট। আর অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার দিলাম। বাকিটা যে যেখানে আছে সেখানে আমরা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা পরবর্তী ৮ নাম্বার, মানে আগেরটা হচ্ছে ৭ নাম্বার ছিল, এটা মিস্টেক হয়ে আছে। ৮ নাম্বার নিয়মটা পড়ব। ৮ নাম্বার নিয়মটি আমাদের ৪ টি পরীক্ষা বেশিরভাগ আসতে দেখেছে। তার মধ্যে এটা হচ্ছে যেমন এভরি অথবা অল থাকলে কোন বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই কিভাবে করব সেই নিয়মটি এখানে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে এভরি আর একটা হচ্ছে অল। আপনারা একটু খেয়াল করবেন যে এই বাক্যগুলো যারা আমার পেজে ৪ টি প্রার্থী আছেন বা বিভিন্ন সরকারি বেসরকারি ৪ টি পরীক্ষা দিবেন। আপনাদের জন্য কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে এভরি থাকে অথবা অল থাকে। ঠিক আছে? যদি এভরি থাকে অথবা অল থাকে, এই অল অথবা এভরি যুক্ত কখনো কোনো একটা বাক্যকে নেগেটিভ করতে চান, আপনি এই বাক্যটাকে ৩ রকম করে নেগেটিভ করতে পারবেন। এটা হচ্ছে ১, এটা হচ্ছে নিয়ম ২, এটা হচ্ছে নিয়ম ৩। আপনি ৩ রকম করে চেঞ্জ করতে পারবেন। কিভাবে? প্রথমত আপনি কি করবেন? দেয়ার ইস নো দিবেন, এরপর নাউন। তারপরে বাট বসাবেন। বাকি অংশ যা, যা আছে তার কোনো পরিবর্তন ছাড়া আপনি বুঝিয়ে দিতে পারবেন বা বসিয়ে দিবেন। এরপরে এখানেও আছে দেয়ার। এটা দেওয়া হয়ে আছে। এটা হবে দেয়ার। ঠিক আছে? দেয়ার ইস নো। দেয়ার ইস নো নাউন। তারপর হু প্লাস নেগেটিভ। এই নেগেটিভটা কেমনে করবেন? বা কিভাবে করবেন? নেগেটিভ বলতে কি? সেটা হচ্ছে এই নেগেটিভটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার বাক্যের উপর। বাক্যটা যে টেন্সে যাবে আপনাকে সেই টেন্সের উপর নেগেটিভ করতে হবে। যেমন আমরা যদি বলি, যেমন যদি বাক্যটা যদি V1 হয়, আপনাকে নেগেটিভ করার জন্য ডো নট করতে হবে। বাক্যটার মধ্যে যদি V2 হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডিড নট করতে হবে। ঠিক আছে? ডিড নট। আর বাক্যের সাবজেক্টের পরে যদি ভার্ব এর সাথে এস অথবা ইএস যোগ থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ডাজ নট করবেন। ঠিক আছে? ডাজ নট করবেন। সিম্পল, কথাটা ক্লিয়ার হয়ে গেল। মানে কখন কোন সময় আপনি কিভাবে নেগেটিভ করলেন সেটা বুঝে যাচ্ছে। সাবজেক্টের পরে যদি V1 হয় আপনি ডু নট বসাবেন। আর যদি V2 হয় আপনি ডিড নট বসাবেন। আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে, সেক্ষেত্রে আপনি ডাজ নট বসাবেন। ৩য় নাম্বার নিয়মটা একেবারে সহজ। এটি বেশি পরীক্ষায় আসে, নেগেটিভ থেকে পাঠাতে দেয়। সেটা হচ্ছে প্রথমে বাক্যের শুরুতে একটা নো বসাতে হবে। তারপর শব্দটি যেটা থাকবে, হয়তো অ্যাডভার্ব থাকুক, এডজেক্টিভ থাকুক অথবা ভার্ব থাকুক, যেটাই থাকুক না কেন, ওই শব্দটাকে আপনাকে কি করতে হবে? বিপরীত করে নিতে হবে। আচ্ছা, ধরুন তাহলে আমরা এরপরে একটা বাক্য দেখে নিই। যে আমি একটা বাক্য দেখতে পাচ্ছি, এই বাক্যটা বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন ৪ টি পরীক্ষায় এটি আমি আসতে দেখেছি। প্লাস আমাদের কি আছে যে বিভিন্ন সাময়িক পরীক্ষা যেগুলো আছে এগুলাতেও অনেক সময় আসতে দেখলাম। আচ্ছা, এখানে আমি একটা বাক্যকে ৩ রকম করে নেগেটিভ করেছি। যেমন এটা হচ্ছে আমার এফার্মেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। ঠিক আছে? যেমন এখানে কি আছে? এভরি আছে না? এভরি আছে। যদি কখনো কোনো সময় এভরি থাকে, ঠিক আছে? এই এভরি থাকে, এই বাক্যটাকে আপনাকে নেগেটিভ করতে হয়। আমি একটু আগে বলেছি, প্রথমত দেয়ার ইস নো থাকবে, এই যে দেয়ার ইস নো। তারপর এখানে যে নাউন আছে মাদার, হ্যাঁ? মাদার একটা নাউন। এই নাউনটি আমরা এখানে বসিয়ে দেব। তারপরে এখানে একটা কি বসাবো? বাট বসাবো। তারপর এখান থেকে যা আছে হুবহু এখানে বসিয়ে দিলাম। তাহলে আমার বাক্যটি কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। আচ্ছা। এরপর ২য় বাক্যটা। প্রথমের মতো আমরা প্রথমে কি বসালাম? দেয়ার ইস নো বসালাম। তারপর নাউন আছে, নাউনটি বসালাম।
এই যে এখানে একটা হু দিলাম, তারপর ডাজন্ট করলাম। কেন ডাজন্ট করেছি একটু দেখুন তো, যে আমার এখানে যে ভার্ব আছে, এই ভার্বটা, এই ভার্বটার মধ্যে মূলত আমরা দেখতে পাচ্ছি লাভ। ঠিক আছে? এই যে লাভ, এই লাভ হচ্ছে আমার বি1। ঠিক আছে? বি1 এটার সাথে কি যোগ হলো? একটা এস যোগ হলো। আমি বলেছি যদি কখনো কোনো সময় আপনার ভার্বের সাথে যদি এস অথবা ইএস যোগ হয়, আপনি নেগেটিভ করার সময় সরাসরি কি বসাবেন? ডু নট বসাবেন। ঠিক আছে? এটা যেহেতু ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে, সেজন্য আমরা এখানে কি বসালাম? ডাজন্ট বসালাম। আর ডাজন্ট বসানোর পর পরবর্তী বি1 হবে। কেননা একটা জিনিস মনে রাখবেন, সেটা কি? সেটা হচ্ছে কখনো যেমন ডো নট, আরেকটা হচ্ছে ডিড নট। ঠিক আছে? ডিড নট। আরেকটা হচ্ছে ডাজন্ট। ঠিক আছে? ডাজন্ট, ডাজন্ট মনে পড়ে। এই যে একটা হচ্ছে ডু নট, আরেকটা ডিড নট, আরেকটা হচ্ছে ডাজন্ট। এই শব্দগুলোর পরে কখনো বি টু ভার্বের সাথে এস বা ইএস বা বি থ্রি বসবে না। তাহলে কি বসবে? সরাসরি বি ওয়ান বসবে। তার মানে ডু নট, বি ওয়ান, ডাজন্ট, বি ওয়ান, ডিডন্ট, বি ওয়ান। মানে এরপরে বি ওয়ান হবে, কখনো বি টু, বি থ্রি বা ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। আচ্ছা, এই জন্য আমরা এখানে কি করলাম? লাভ বসালাম, কোনো পরিবর্তন ছাড়া লাভটি বসিয়ে দিলাম। তারপরে বাকি যা যা ছিল তা বসিয়ে দিয়েছি। এরপর আমরা কি করবো? নেগেটিভ, সর্বশেষ আরেকটি নেগেটিভ আছে, সেটা হচ্ছে দেখুন, এই যে প্রথমত কি আছে? নো আছে। তারপরে কি আছে? যে নাউনটি বসিয়ে দিলাম। তারপর এখানে যে লাভ ছিল, এই লাভটাকে আমরা কি করে দিয়েছি? বিপরীত করে দিয়েছি, হ্যাটস হয়ে আছে। বাকিটা যা যা আছে বসিয়ে দিয়েছি। তাহলে নিয়মগুলো একেবারেই শর্টকাট করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি মনে করি আপনারা এখন আমার ক্লাসটি প্রায় ৪১ মিনিট চলতেছে, কিন্তু কোনো আল্লাহর বান্দা একটা কমেন্টসও করলো না যে আমার সাউন্ডটা শুনতেছে কিনা, প্লাস আমার ক্লাস বুঝতেছে কিনা, বা আমার ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ বলছে না। একটু এখনো লাইনে আছেন, একটু অনুরোধ থাকবে, প্লিজ একটু একটু জানান যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ক্লাসটি দেখছেন, একটু আমাকে জানাবেন। আমার এখানে প্রায় এখন অনেকে লাইভ আমি দেখতে পাচ্ছি, দয়া করে একটু জানান যে কোন জায়গা থেকে আমার ক্লাসটি দেখছেন। আমি কিন্তু ক্লাস চলমান রাখবো। আমার লাইভের মধ্যে যদি একজনও থাকে, আমি ক্লাসটি চলমান রাখবো। একটু আমাকে জানাবেন প্লিজ। আপনারা যারা আমার কি আছেন, যে অনলাইনে আছেন, একটু জানাবেন যে আপনি কোন জায়গা থেকে আমার ক্লাসটি দেখছেন, বা আমার ক্লাসটা আপনার কেমন লাগলো। আপনাদের মন্তব্যটাও কি আমি একটু পাই না? যে আমি কি পেতে পারি না? যে আমার ক্লাসটি কেমন লাগতেছে, বা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, সেটা একটু জানাবেন দয়া করে। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে যাব ৯ নাম্বার। ৯ নাম্বারটা আমরা এখানে প্রায় আর কয়েকটা পেজ নিয়ম আছে, সেটাও আমি দেখা দিচ্ছি। এখানেও ওই বাক্যগুলো দেখানো হলো। আমরা এবার পরবর্তী আচ্ছা কয়েকটা নিয়ম আছে, এগুলো দেখে আমি আমার ক্লাস সম্পূর্ণ করব। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ১০ নাম্বার নিয়ম। ১০ নাম্বার নিয়মটিও অনেক সময় যে আপনার কানেক্টেড সেন্টেন্সে বা বিভিন্ন সময় আসতে পারে। তো আমরা কি করব? যে একটু দেখছি এটা। এখানে যদি কখনো অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে এস থাকে অথবা এজেস থাকে, মাঝখানে অনেক কিছু থাকবে। এই এজের পরিবর্তে আমরা নট লেস বসাবো, এই এজের পরিবর্তে আমরা দেন বসাবো। ঠিক আছে? এটার পরিবর্তে এটা বসিয়ে দিব। বাকি যা যা থাকবে তবুও চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। এরপরে যদি কখনো কোনো সময় লেস থাকে, এর পরিবর্তে নেগেটিভ করার সময় আপনি নট এস বসাবেন। যদি দেন থাকে, এর পরিবর্তে আপনি এস বসাবেন। সিম্পল। এরপর আমরা পরবর্তী দেখছি, এখানে যদি কখনো কোনো সময় নট লেস থাকে, আপনার এর পরিবর্তে নট এস বসাবো। যদি দেন থাকে, আমরা এর পরিবর্তে এস বসাবো। ঠিক আছে? এভাবে করে আমরা একটি বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আচ্ছা, এখানে আমি গত ১০ নম্বর নিয়ম থেকে কতগুলো উদাহরণ, ২ টা উদাহরণ দিয়েছি। আপনারা উদাহরণগুলো একটু দেখে নিচ্ছেন। আচ্ছা, এরপরে প্রথমত আমরা দেখবো, এখানে হচ্ছে ১ নম্বর বাক্যটা। এখানে যে ১ নম্বর বাক্য আছে, মাই ফাদার ইজ অ্যাজ বলেছে। এখানে কি আছে? অ্যাজ আছে। আর একটু এখানে কি আছে? আরেকটি অ্যাজ আছে। ঠিক আছে? এই ২ টা অ্যাজ আছে। এখানে মাই ফাদার ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ আওয়ার হেড টিচার বলেছে। আচ্ছা, এই বাক্যটা আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে এই অ্যাজ এর পরিবর্তে কি করলাম? আমরা নট লেস দিলাম। আর এই অ্যাজ এর পরিবর্তে আমরা কি দিলাম? দেন দিলাম। বাকিটি যে যেখানে আছে আমরা সেখানে বসিয়ে দিলাম। কোনো পরিবর্তন তো করলাম। ঠিক সেম নিচের বাক্যটাও সেম। তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি, যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে লেস থাকে, আপনি এর পরিবর্তে নট এস বসাবেন। আবার যদি কখনো কোনো একটা বাক্যের মধ্যে দেন থাকে, সেক্ষেত্রে আপনি এস বসাবেন। তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে গেল।
এরপর আমরা তাহলে অনেকগুলো নিয়ম, প্রায় ১০টা নিয়ম আজকে ক্লাস আমরা আলোচনা করেছি। যে ক্লাসটি আপনাদের ক্লাসটি প্রায় শেষ। যে ক্লাসটি থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনাদের কাছে আমি একটু বিনীত অনুরোধ রাখতে পারি। অনুরোধটা কি জানেন? সেটা হচ্ছে আপনারা যদি ক্লাসটি ভালো করে বুঝে থাকেন অবশ্যই ক্লাসটি আপনার বন্ধু বা ফ্রেন্ডস সার্কেলে যারা আছে তাদেরকে শেয়ার করবেন। প্রায় ৪৫ মিনিট ক্লাস করলাম। আমি প্রতিদিন রাতে আপনাদের জন্য এই ক্লাসটি ইনশাআল্লাহ চালু রাখবো। যদি আপনাদের উৎসাহ পায়। এখন আমি ফ্রিতে ক্লাসগুলো করলাম। কিন্তু আপনারা পাচ্ছি না। সেক্ষেত্রে আমার কিন্তু আগ্রহটা কমে যায়। এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে, দয়া করে আমার ক্লাসগুলো যদি করতে চান, প্রতিদিন রাত ১০টায় একবার আমার পেজটি দেখে যাবেন। আর পেজে যদি ক্লাসগুলো আপনারা পান, তাহলে দেখবেন। আর যদি না পান তাহলে পরবর্তী আপনি যেকোনো সময় ক্লাসটি আপনি দেখতে পারেন। তো এই বলে আজকে ক্লাস সেখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।